আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আখি গ্যালারি রোজকার মতো তোমাদের সাথে খবর নিয়ে চলে এসেছি। আজকের খবর সংগ্রহ করেছি দৈনিক আজকের কালের কণ্ঠ থেকে। প্রথমে থাকবে সংবাদ শিরোনাম, তারপরে বিস্তারিত খবর। তাহলে চলো আমরা খবরে চলে যাই। আন্দোলনে এক দফা ঘোষণা, অসহযোগের ডাক, সমঝোতা চায় সরকার। প্রধানমন্ত্রী মনে করলে পদত্যাগ করবে বাণী স্বরাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্রের প্রয়োজনে সেনাবাহিনী জনগণের পাশে থাকবে সেনাপ্রধান। কারফিউর বিষয়ে নতুন সিদ্ধান্ত জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। রবিবার ভিসা সার্ভিস বন্ধ রাখবে ঢাকার মার্কিন দূতাবাস। আজ বন্ধ থাকবে সব ধরনের ট্রেন চলাচল। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, শিক্ষক ও কলেজের অধ্যক্ষের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার ৩রা আগস্ট রাতে প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে গণমাধ্যমকে এই তথ্য জানানো হয়েছে। এর আগে শনিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে বসার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, গণভবনের দরজা খোলা, কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই, আমি সংঘাত চাই না। শনিবার গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে একথা বলেন প্রধানমন্ত্রী। এই দিন বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে এক দফা দাবি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা সরকারের পতনের দাবিতে অসহযোগের ডাক দিয়েছে। এরপর সন্ধ্যায় প্রধানমন্ত্রী তার সরকারি গণভবনে সরকারি বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক এবং কলেজের অধ্যক্ষদের সঙ্গে গণভবনে মতবিনিময় করেছে। আন্দোলনে এক দফা ঘোষণা, অসহযোগের ডাক, সমঝোতা চায় সরকার। কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল। ৯ দফা থেকে সরকার পদত্যাগের এক দফা। বিশ্ববিদ্যালয়ের হল ২৪ ঘন্টার মধ্যে খোলার আলটিমেটাম। অসহযোগ আন্দোলন সফল করতে ১৫ নির্দেশনা। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকারের পদত্যাগ এক দফা দাবি ঘোষণা করেছে। গতকাল শনিবার বিকেল ৫:৩০টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত ছাত্র জনতার উদ্দেশ্যে এক দফা দাবি সহ ঘোষণাপত্র পাঠ করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। এ সময় শহীদ মিনারের সামনের সারিতে আরও উপস্থিত ছিলেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও আব্দুল কাদের। এর আগে তারা ৯ দফা দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন। শহীদ মিনারের সমাবেশে আজ রবিবার থেকে সরকার পদত্যাগ না করা পর্যন্ত সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলবে বলে শিক্ষার্থীদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়। তবে সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের সঙ্গে সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল সকালে পেশাজীবী সমন্বয় পরিষদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের চলমান পরিস্থিতিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সমন্বয়কদের সঙ্গে বসার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, গণভবনের দরজা খোলা, কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই, তাদের কথাগুলো শুনতে চাই, আমি সংঘাত চাই না। কিন্তু প্রধানমন্ত্রীর আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা। গতকাল দুপুর 2:15টার দিকে নাহিদ ইসলাম তার ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে বলেন, খুনি সরকারের কাছে বিচার চাওয়া আর সংলাপে বসারও সুযোগ কারো নেই। ক্ষমা চাওয়ার সময়ও পার হয়ে গেছে। যখন সময় ছিল তখন সরকার ব্লক রেড দিয়ে শিক্ষার্থীদের গ্রেপ্তার করেছে, নির্যাতন করেছে। আক্তার হোসেন, আরিফ, সোহেল সহ রাজবন্দীদের কারাগারে রেখে আমরা কোনো ধরনের সমঝোতায় যাব না। সংশ্লিষ্ট সূত্র জানায়, আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আলোচনায় বসার জন্য আওয়ামী লীগের ৩ নেতা দলের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম ও মাহবুবুল আলম হানিফের দায়িত্ব দেয়া হয়েছে। আলোচনায় থাকতে 14 দলীয় নেতাদের অনুরোধ জানানো হয়েছে।
কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশে নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকারের নির্দেশে নির্বিচারে গণহত্যা সংগঠিত হয়েছে। নারী, শিশু, ছাত্র, শিক্ষক, শ্রমিক কেউই হত্যাকাণ্ড থেকে রেহাই পাননি। এই হত্যাকাণ্ডের বিচারের পরিবর্তে ছাত্র জনতাকে নির্বিচারে গ্রেপ্তার ও নির্যাতন করা হয়েছে। সরকারের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এই হত্যাযজ্ঞে মরণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে। ফলে এই সরকারের অধীনে নিরপেক্ষ বিচার ও তদন্ত সম্ভব নয়। আমরা এই স্বৈরাচারী সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করছি। দেশে গণ অভ্যুত্থান শুরু হয়েছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, আমরা সবার সঙ্গে আলোচনা করে সম্মিলিত মোর্চা গঠন করব। এরপর এর রূপরেখা ঘোষণা করব। রবিবার আজ থেকে সর্বত্র অসহযোগ আন্দোলন চলবে। এই আন্দোলনে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানান তারা। সেনাবাহিনী সহ নিরাপত্তা বাহিনীগুলোর উদ্দেশ্যে নাহিদ বলেন, জনগণ এই সরকারকে প্রত্যাখ্যান করেছে। আপনারা সরকারকে সমর্থন না দিয়ে জনগণকে সমর্থন দিন। ছাত্র জনতার উদ্দেশ্যে তিনি বলেন, বাংলার জনগণ শান্তিপূর্ণ অসহযোগ আন্দোলন করবে, নেতৃত্ব দিবে। যদি কারফিউ জারি হয়, ইন্টারসেবা বন্ধ হয়, তবে সবাইকে এগিয়ে আসতে হবে। সরকার জনগণের বিরুদ্ধে দাঁড়ালে জনগণ তা মানবেন। আপনারা যদি অস্ত্র চালান তাহলে প্রতিরোধ করা হবে। সব গণহত্যার বিচার করব বাংলার মাটিতে। কেন্দ্রীয় শহীদ মিনারের বিক্ষোভ সমাবেশে অংশ নিতে গতকাল দুপুর থেকে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। খণ্ড খণ্ড মিছিল নিয়ে দুপুর 1:30 থেকে বৃষ্টি উপেক্ষা করে শহীদ মিনারে জড়ো হতে থাকেন তারা। এই সময় জনসমুদ্রে পরিণত হয় কেন্দ্রীয় শহীদ মিনার। বিকেল 3টায় কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পুরো এলাকায় মানুষের ঢল নামে। এ সময় তারা শিক্ষার্থীদের রক্ত বৃথা যেতে দেব না, উই ওয়ান্ট জাস্টিস, আমার ভাই মূল্য কেন, জবাব চাই, জেগেছে ছাত্র সমাজ, জেগেছে, সব স্লোগান দেয়। প্রধানমন্ত্রী মনে করলে পদত্যাগ করবেন, উক্তি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যদি পরিস্থিতি তৈরি হয় দেশের প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী মনে করলে পদত্যাগ করবেন। আমরা সবসময় দেশের জন্য কাজ করি, তাই প্রধানমন্ত্রী যদি মনে করেন তাহলে পদত্যাগ করব। শনিবার 3রা অগাস্ট রাতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও সংস্থা প্রধানদের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রংপুরে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের মৃত্যুর ঘটনায় পুলিশ একজন সহকারী উপপরিদর্শক সহ ASI 2 পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ও বিএনপি সবসময় ধ্বংসাত্মক কাজে লিপ্ত ছিল। শুরু থেকেই তারা দেশকে অকার্যকর করতে চেয়েছিল, যে কারণে ছাত্রদের কাছে আহ্বান তারা যাতে লেখাপড়ায় ফিরে যান, কারণ তাদের সব দাবি পূরণ করা হয়েছে। এরপরও যদি তাদের কোনো দাবি থাকে তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দরজা সবসময় খোলা আছে। ছাত্ররা এখন ভুল আন্দোলন করছেন, তাদের আন্দোলন এখন তুলে নেওয়া উচিত। এখন এটা ছাত্রদের কোনো কোটা আন্দোলন নেই, এটা রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ঢাকা জেলা ও মহানগর, গাজীপুর ও নরসিংদীতে কারফিউ অব্যাহত থাকবে। তবে আজ রবিবার সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। কোটা আন্দোলনকে ঘিরে আজ রবিবার থেকে অসহযোগ আন্দোলনে কর্মসূচি ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। এমন প্রেক্ষাপটে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা কী ভূমিকা রাখবেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কাউকে বাধা দেয়া হবে না। তবে কেউ কারো উপর আক্রমণ করলে সেটা প্রতিহত করতেই পারে। মন্ত্রীবর আমি স্পষ্ট করে বলে দেই, আমাদের শোকের মাস চলছে। 21শে অগাস্ট গ্রেনেড হামলার মাসটিকে শোকের মাস হিসেবে পালন করি। বঙ্গবন্ধু শাহাদাত বরণ করার পর থেকে এটা চলছে। এ মাসে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। রবিবার ভিসা অফিস বন্ধ রাখবে ঢাকা মার্কিন দূতাবাস। আগামীকাল রবিবার 4 অগাস্ট সব ধরনের ভিসা সার্ভিস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। একই সঙ্গে মার্কিন নাগরিকের পরিষেবা সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছে। শনিবার 3রা আগস্ট রাতে ঢাকায় মার্কিন দূতাবাস এক বার্তায় তথ্য জানিয়েছে। এতে বলা হয়, আগামীকাল সব ভিসা এবং মার্কিন নাগরিক পরিষেবার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হবে, তবে পরবর্তী তারিখে তা পুনর্ধারিত করা হবে। মার্কিন দূতাবাস আগামীকাল রবিবার সীমিত কার্যক্রমের জন্য খোলা থাকবে। যারা জরুরি ভ্রমণ করতে চায় তাদের উদ্দেশ্যে বলা হয়েছে, জরুরি ভ্রমণ পরিকল্পনা সহ আবেদনকারীরা astraveldoc's.com একটি দ্রুত অ্যাপয়েন্টমেন্টের জন্য অনুরোধ করতে পারবে।
সংঘাতের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সম্প্রীতি বাংলাদেশ। সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় বিশিষ্টজনেরা বলেছেন, কোটা সংস্কার আন্দোলনের নামে সারা দেশে যে সহিংসতায় প্রাণহানি ঘটেছে, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা হয়েছে, এটা আমরা চাই না। আর সহিংসতা নয়, দেশে শান্তি চাই। তাই সন্ত্রাস, সহিংসতা, সংঘাতের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শনিবার ৩রা আগস্ট রাজধানীর সিরডাপ মিলনায়তনে সন্ত্রাস, সংঘাত, সহিংসতা নয়, চাই শান্তি সম্প্রীতির বাংলাদেশ শীর্ষক ওই মতবিনিময় সভাপতিত্ব করেন সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক নাট্যজন পীযূষ বন্দ্যোপাধ্যায়। সংগঠনের সদস্য সচিব মামুন আল মাহতাবের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন সম্প্রীতি বাংলাদেশের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী শিকদার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর চন্দ্রনাথ পোদ্দার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, ঢাকার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের প্রধান ভান্তে বুদ্ধানন্দ মহাথেরো, খ্রিস্টীয় ধর্মযাজক রেভারেন্ড মার্কিন অধিকারী, শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার ইউসুফ রাজ, বঙ্গবন্ধু গবেষক মেজর অবসরপ্রাপ্ত হাফিজুর রহমান প্রমুখ। সভায় সাংবাদিক আলী হাবিব ও ফরহাদ মাহমুদের লেখা মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই যে সহিংসতা, সংঘাত, নৈরাজ্য, মৃত্যু, এর দায়ভার কে নেবে? দেশের রাজনৈতিক দলগুলো কি দায় নেই? রাজনীতি কেন এত দায়িত্বহীনতার পরিচয় দেবে? এতে লোকসানটা কার? কোটা সংস্কার আন্দোলনের বাতাবরণে নতুন প্রজন্মকে রাজনীতি বিমুখ করে তোলা হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করা হয় প্রবন্ধে। বলা হয়, কোটা আন্দোলনের মধ্যে অপরাজনীতি ঢুকিয়ে দেশের একটি প্রজন্মকে রাজনীতির প্রতি তো বটেই, রাজনীতিকদের প্রতি বীতশ্রদ্ধ করে তোলা হয়েছে। ফলে আগামী প্রজন্ম রাজনীতি বিমুখ হবে, মেধাবী একটি প্রজন্ম রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নেবে। রাজনীতিতে সামাজিক দুষ্কৃতিকারীরা নিজেদের স্থায়ী আসন করে নেবে। রাজনীতি চলে যাবে নষ্টদের দখলে। বুদ্ধিবৃত্তির বদলে পেশাশক্তি স্থায়ী হবে। বীর মুক্তিযোদ্ধা মেজর যে অবসর মোহাম্মদ আলী শিকদার বলেন, আমরা দেখলাম, তা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। নতুন প্রজন্ম তাদের পূর্বপুরুষদের যে ভূমিকায় থাকুক না কেন, তাদের তো দেশটাকে ভালোবাসার কথা ছিল। কোনোভাবে প্রত্যাশা করি না নতুন প্রজন্ম বলবে তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। কোটা সংস্কার আন্দোলনের নামে যে সহিংসতা হয়েছে, প্রাণহানি ঘটেছে, আমরা কোনোভাবেই তা কামনা করি না। রাষ্ট্রীয় সম্পদ কোনো দল বা ব্যক্তির নয়, তাহলে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করব কেন আমরা? অনেক শ্রদ্ধাভাজন কিভাবে বললেন, হেলিকপ্টার থেকে 4তলা বাসায় গুলি করা হয়েছে, যেটি কোনোভাবেই সম্ভব নয়। এভাবে আসলে দেশ বিদেশে আন্দোলনকে উস্কে দেয়া হচ্ছে। কোনো অবস্থাতেই ভায়োলেন্স করা যাবে না, তাহলে সত্যের মৃত্যু ঘটবে। কোনো ধর্মে অশান্তির কথা বলা হয়নি। অশান্তি তো সংঘাত করে দেশটাকে কোথায় নিয়ে যেতে চায় তারা। এভাবে একটি রাষ্ট্র কখনোই চলতে পারে না। তাহলে রাষ্ট্রীয় কাঠামো থাকার কি দরকার আছে? দেশের সম্পদ রক্ষা করে আন্দোলন করেন অধ্যাপক ডক্টর চন্দ্রনাথ পোদ্দার বলেন, আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, একজন শিক্ষার্থীও যেন কারাগারে না থাকে। যারা সহিংসতা নিহত হয়েছে, এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে। অপরাধ শিক্ষার্থীদের ছেড়ে দিতে হবে। রাষ্ট্রীয় সম্পদ যারা ধ্বংস করেছে, সেই প্রতিষ্ঠানে কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা চাকরি করত। এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের গুজব। প্রধানমন্ত্রীর কাছে আমাদের আহ্বান, শিক্ষার্থীদের বুঝিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠান। সাংবাদিক বাসুদেব ধর বলেন, আজকে আমাদের মিলিত হয়ে আবার মুক্তিযুদ্ধের পরীক্ষা দিতে হয়েছে। এখন এমনি একটি পরিস্থিতি দাঁড়িয়েছে, জামায়াত কিছু কিছু মানুষের রন্ধ্রে রন্ধ্রে মিশে গেছে। এই তাণ্ডবের মাধ্যমে বুঝতে পারছেন তরুণ প্রজন্ম জানে না মুক্তিযুদ্ধের সময় কি হয়েছিল। আমরা এই বাংলাদেশ চাইনি। ভ্রান্তে বুদ্ধানন্দ মহাথেরা বলেন, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়, কিন্তু সেই বাংলাদেশে একটি শ্রেণী বিশেষ উদ্দেশ্যে অশান্তি করছে। তাদের শান্তির পথে ফেরাতে হবে। মানুষ যেন সত্যের পথে থাকে, দেশে শান্তি ফিরে আসুক, এমনটাই প্রত্যাশা করি। আমিন সুম্মা আমিন। আন্তর্জাতিক খবর। পূর্ব ইউরোপে দাবদাহ বিশ্বে খাদ্য সরবরাহে যে প্রভাব ফেলবে। পূর্ব ইউরোপের দেশগুলোতে দাবদাহ ও পরিকল্পনার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষিকাজ। এতে কৃষিপণ্য সরবরাহ ব্যাহত হচ্ছে। বিশ্বের কৃষিপণ্য উৎপাদনের শীর্ষ দেশের একটি হলো ইউক্রেন।
যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে জুলাই মাসে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। পূর্ব ইউরোপের আরেক দেশ রোমানিয়ার অবস্থা অনেকটা তাই। খরায় ভুগছে দেশটির বেশ কিছু অঞ্চল। এর ফলে ব্যাহত হচ্ছে পরায়ন প্রক্রিয়া, যা প্রত্যাশিত খাদ্যশস্য উৎপাদনকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। ইউক্রেনের হাইড্রোমেটেরোলজি সেন্টারের টাটিয়ানা আনেমেঙ্কো বলেন, জুলাই মাসের 10 দিন তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াসের উপরে। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দেশের খাদ্যশস্য উৎপাদনের প্রত্যাশায় দেশের 20 থেকে 30% কম হতে পারে। এদিকে রোমানিয়ার কৃষিমন্ত্রী ফ্লোরিয়ান বারবো কৃষকদের ক্ষতি কাটিয়ে উঠতে ইউরোপীয় ইউনিয়নের কাছে অর্থনৈতিক সহযোগিতা চাওয়ার কথা ভাবছেন, যা বলছেন বিশ্লেষকরা। পূর্ব ইউরোপের কৃষিপণ্য উৎপাদন ব্যাহত হওয়ার কারণে জার্মানি অবশ্য খুব একটা ক্ষতিগ্রস্ত নয়, কারণ জার্মানি মূলত প্রতিবেশী দেশগুলো থেকে খাদ্যশস্য আমদানি করে থাকে। পূর্ব ইউরোপের দেশ ইউক্রেন জার্মানির খাদ্যপণ্য আমদানির তালিকার 4র্থ অবস্থানে রয়েছে। তবে ইউর কিছু সদস্য দেশ এই পরিস্থিতি ক্ষতির মুখে পড়েছে, জানালেন জার্মানির ক্লোপেনবার্গের অর্থনৈতিক প্রতিষ্ঠান কাক টেরমিহান্ডেলের স্টেফান বাক। এই বিশ্লেষক বলেন, ইউরোপের দেশ স্পেন এই পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশটি কৃষ্ণ সাগর দিয়ে বিপুল পরিমাণ খাদ্যশস্য আমদানি করে থাকে। পরিস্থিতি সামলাতে ইউরোপীয় ইউনিয়নকে অন্যান্য উৎস থেকে অধিক পণ্য আমদানি করতে হবে বলেও মত দেন তিনি। তবে চলমান পরিস্থিতির জন্য সরবরাহে এখনই কোনো সমস্যা তৈরি হবে না বলেও মনে করেন তিনি। কারণ হিসেবে বিশ্লেষক বলেন, বর্তমানে আন্তর্জাতিক শস্য সরবরাহের পরিমাণ অনেক বড়। একই কথা বলেছে আরেক ইউরোপীয় গবেষণা সংস্থা স্ট্র্যাটেজিস গ্রেইনস। যদিও তাদের ধারণা 2024-25 মৌসুমে রোমানিয়াতে খাদ্যশস্য উৎপাদন 1/4 কম হতে পারে। তবে সংস্থাটি তাদের সর্বশেষ প্রতিবেদনে যেই তথ্য প্রকাশ করেছেন, সেখানে খাদ্যপণ্যের পরিমাণ খুব সামান্যই কমতে দেখা গেছে। পূর্ব ইউরোপের দেশগুলোতে কৃষকদের খরার সমস্যা ও উচ্চ তাপমাত্রার সঙ্গে ইউক্রেন যুদ্ধ সব মিলিয়ে কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানি অনেকটাই কঠিন হয়ে পড়েছে। বাজার বিশ্লেষক স্টেফান বাক বলেন, কূটনৈতিক তৎপরতার কারণে সমুদ্রপথে শস্য পরিবহন চালু হয়েছে, যা অনেকটাই নিরাপদ। 1 বছর ধরে কোনো বড় সমস্যা ছাড়াই জাহাজ চলাচল সম্ভব হচ্ছে। তবে এই অঞ্চলের কৃষকদের জন্য বেশি উদ্বেগের কারণ পরিবহন ও ইন্স্যুরেন্সের খরচ বৃদ্ধি। আন্তর্জাতিক বাজারে কী প্রভাব? যদিও পূর্ব ইউরোপের এই দাবদাহের সময় বিশ্ব বাজারে খাদ্যের দাম স্থিতিশীল অবস্থায় আছে, তবে বাজারে কিছু অনিশ্চয়তা রয়েছে, যা ব্যবসায়ীদের উদ্বিগ্ন করে তুলছে। পানামা খালে পানির প্রবাহ কমে যাওয়ায় বড় বড় জাহাজের পরিবহন বিঘ্নিত হচ্ছে। সেই সঙ্গে গাজায় যুদ্ধ চলার সময় সুয়েজ খালকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।